তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, আমাদের লাস্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম মনে হয়, তোমাদের সাথে আমরা একটু পিছিয়ে আছি সেকশনটা। তো আজকে আমাদের ওই যে গত সপ্তাহে কিছু ক্লাস মিস হয়ে গিয়েছে এই জন্য। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 2, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরের লেকচার। তো আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে সিমেন্ট, আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে মূলত আমরা হচ্ছে প্রথম যে ক্লাসগুলো সেগুলো কিন্তু বেসিক ক্লাস। তো তুমি যদি মানে কন্টিনিউয়াসলি বুঝতে চাও, মানে বুঝে বুঝে পড়তে চাও, তাহলে হচ্ছে তোমার প্রথম যে ক্লাসগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এই জন্য যারা ক্লাস করতেছো আমি বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা আজকে মূলত সিমেন্ট প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আমরা প্রথম যে টপিক, আমাদের প্রথম টপিক হচ্ছে হিস্ট্রি অফ সিমেন্ট। অর্থাৎ আজকের দিনে আমরা যে সিমেন্ট ব্যবহার করতেছি সেই সিমেন্টের আবিষ্কার নিয়ে আমরা কথা বলবো, কিভাবে সেটা বিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে আজকের মডার্ন সিমেন্ট আসছে, সেটা নিয়ে আসলে মূলত আলোচনার বিষয়। তো আজকের আলোচনাটা একটু শুনো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সিমেন্ট কাকে বলে। তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, বা এর মধ্যে হয়তো তোমরা বিভিন্নভাবে জেনেও গেছো, যে সিমেন্ট হচ্ছে একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল। অর্থাৎ কংক্রিটের মধ্যে সিমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে জিনিসগুলোকে বাইন্ড করা। অর্থাৎ তোমার কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট বলো, এই জিনিসগুলোকে বাইন্ড করাটাই হচ্ছে সিমেন্টের কাজ। তো সিমেন্ট ইজ এ সিমেন্টিং বাইন্ডিং ম্যাটেরিয়াল দ্যাট ক্যান হোল্ড থিংস টুগেদার, যেটা বললাম। তো তোমরা একটু দেখো যে সিমেন্টিং মানেই হচ্ছে বাইন্ডিং। তো যেটা হচ্ছে সিমেন্টিং সেটা হচ্ছে বাইন্ডিং। তো সিমেন্টের কাজটাই হচ্ছে কনক্রিটের মধ্যে সবাইকে বাইন্ড করে ফেলা। ইট ইজ এ সাবস্টেন্স দ্যাট সেটস অ্যান্ড হার্ডেন্স ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ সিমেন্ট একা একাই শক্ত হয়, একা একাই সেট করে এবং একা একাই হার্ডেন্স হয়। তো এইখানে এই বিষয়টা একটু দেখো যে সেটস অ্যান্ড হার্ডেন্স, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি একই জিনিস? মানে কি মনে হচ্ছে তোমাদের? সেট হচ্ছে আস্তে আস্তে হার্ডের দিকে যাওয়ার, হার্ডেন হচ্ছে একদম পার্মানেন্টলি শক্ত হয়ে যাওয়া যেটা। আচ্ছা, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। যে সেট হচ্ছে একদম তুমি যেই মুহূর্তে পানিটা মিশাইলা, অর্থাৎ আমরা জানি যে সিমেন্ট একটা পাউডারের মতো, সেইখানে যদি তুমি পানি অ্যাড না করো তাহলে কিন্তু সে ওয়ার্ক করবে না প্রপারলি। তো তুমি যখন পানি টানি দিবা তো তার মধ্যে অনেকগুলো রিয়াকশন হবে। সেগুলো হচ্ছে আমরা পড়বো এই চ্যাপ্টারে, কি কি রিয়াকশন হয় বা কিভাবে সে শক্ত হয়। তো সে একটা সার্টেন টাইম পর থেকে সে আসলে তার যেই প্লাস্টিসিটি, অর্থাৎ তুমি যখন পানি দিলা তখন কিন্তু সে একটু ফ্লুইড থাকবে এবং তুমি তাকে যে অবস্থায় চাচ্ছ সেই শেপে নিয়ে যেতে পারবা। কিন্তু একটা সময় পরে সে তুমি আর তাকে অন্য শেপে নিতে পারবা না, সে আস্তে আস্তে সেট হওয়া শুরু করবে। তো এই জিনিসটা হচ্ছে সেটিং, যেটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলস পড়বো। আর হার্ডেন্স হচ্ছে তোমার সিমেন্ট যে পেস্টটা অথবা তুমি যে কনক্রিটটা বানাবা, এটা মানে একেবারে পার্মানেন্টলি সেট হয়ে যাবে এবং এটার উপরে যখন লোড আসবে তখন সে লোড নিতে সক্ষম, এরকম একটা অবস্থা। তো হার্ডেন্স হচ্ছে তোমার সিমেন্ট সেটিং এর পরের অবস্থাটাই হচ্ছে হার্ডেনিং বা হার্ডেন্স। তো এই অবস্থায় তোমার সিমেন্ট পেস্ট অথবা মর্টারটা লোড নিতে পারে, যে অবস্থা থেকে লোড নিতে পারে সেটা হচ্ছে হার্ডেন্স। আর সেটিং এই অবস্থাটা থেকে সিমেন্ট পেস্ট এটা বা মর্টার বা তোমরা যদি বলো কনক্রিট, এটা আসলে কোনো লোড নিতে পারে না। এটাই হচ্ছে তোমার তো এই জিনিসটা সিমেন্টের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি হয়, অর্থাৎ এটা কার উপর ডিপেন্ড করে না। মানে পানি অ্যাড করতে হবে এটা তো শিওর, এছাড়া আর কোনো অ্যাটমসফেরিক কন্ডিশন বা আর কারো উপরে কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না। তো এটা একা একাই শক্ত হয়, একা একাই তোমার হার্ডেন্স হয়। তো যেহেতু আমরা সিমেন্টের হিস্ট্রি পড়বো এবং তোমাদের আজকে বলতে পারো প্রথম ক্লাস, মানে আগেরটা তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমাদের ডেফিনেশনটা জানা উচিত, সেটা দেখলাম। এখন আমরা সিমেন্টের ম্যানুফ্যাকচার নিয়ে যদি কথা বলি, যে ইট ইজ ম্যানুফ্যাকচার্ড ফ্রম ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল অ্যান্ড আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল। তো সিমেন্টের উৎপাদন, এটা আমরা তোমার লেকচার 3-তে পড়বো, অর্থাৎ নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। তো সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেসেই তোমরা দেখবা যে সিমেন্ট আসলে আমরা কিভাবে উৎপাদন করি। এটা অলরেডি তোমরা মনে হয় এইচএসসি তে পড়ছো, জি স্যার। সিমেন্টের উৎপাদন পড়ো নাই?
জি স্যার, অল্প পড়া হয়েছে স্যার। হ্যাঁ, মানে অল্প করেই পড়া হইছে। তো অনেকে হয়তো জানো যে সিমেন্টের মূল উপাদান হচ্ছে তোমার লাইম। তো এখানে দেখো যে সিমেন্ট উৎপাদন করা হয় মূলত ২ টা জিনিস থেকে। একটা হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল, আরেকটা হচ্ছে আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল। তো এই ২ টা টার্ম তোমাদের কাছে হয়তো নতুন লাগতেছে। তো ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল মানে হলো তোমার, দেখো এখানে লেখা আছে যে কম্পাউন্ডস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে কম্পাউন্ড গুলো আছে, যেমন হচ্ছে তোমার লাইমস্টোন। মূলত সিমেন্টের মূল উপাদান হচ্ছে তোমার লাইমস্টোন। তো ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল মানে হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের উপাদান। তবে সিমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে মূলত লাইমস্টোন, মেইনলি লাইমস্টোন। আচ্ছা, তো ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল আমরা চিনলাম। এখন আসো যে আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল কোনটা। আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে মেইনলি সিলিকা, অ্যালুমিনা অ্যান্ড অক্সাইডস অফ আয়রন। অর্থাৎ সিলিকন, অ্যালুমিনিয়াম এবং আয়রনের যে অক্সাইড আছে সেইটাকেই বলা হয় হচ্ছে তোমার আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল। তো সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এই আর্জিলাসিয়াস ম্যাটেরিয়ালটা মূলত হচ্ছে ক্লে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই লাইমস্টোন এবং এই ক্লেকে আমরা পুড়িয়ে, লাইমস্টোন এবং ক্লেকে আমরা গুঁড়া করব ফার্স্টে, তারপরে তাদেরকে আমরা পোড়াবো সার্টেন টেম্পারেচারে। পুড়িয়ে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে সিমেন্ট। তো এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ডিটেল আমরা নেক্সট ক্লাসে দেখব। তার মানে আমরা প্রথম স্লাইডে যেটা দেখলাম যে সিমেন্ট কাকে বলে এবং সিমেন্ট কোথা থেকে কি কি থেকে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো যেটা আমরা বুঝলাম যে সিমেন্ট হচ্ছে একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল এবং এটা ম্যানুফ্যাকচার করা হয় হচ্ছে তোমার ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল, যেটা মূলত হচ্ছে তোমার লাইমস্টোন, আর আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ক্লে। এই দুটোকে আমরা পুড়িয়ে পাবো হচ্ছে সিমেন্ট। তার মানে আমরা এতটুকু গেস করলাম যে সিমেন্টের ভিতরে লাইমস্টোন থাকবে, আর ক্লের হিসেবে তোমার আসলে মূলত থাকে হচ্ছে সিলিকাটা এবং অ্যালুমিনাটা। তার মানে আমরা যেটা বুঝলাম যে সিমেন্টের ভিতরে তোমার ক্যালসিয়ামের অক্সাইড থাকবে, সিলিকনের অক্সাইড থাকবে, আয়রনের অক্সাইড থাকবে, অ্যালুমিনিয়ামের অক্সাইড থাকবে। তো সিমেন্টের কম্পোজিশন এটাও আমরা কিছুটা গেস করলাম, যদিও আমরা পুরোটা ধারণা পাই নাই। পুরোটা ধারণা আস্তে আস্তে আমরা পাবো। তো এই গেল আমাদের প্রথম স্লাইড। আমরা এখন কিছু রিলেটেড টার্ম আছে যে তোমার আমাদের আজকে লাগবে। যেমন আমরা আজকে হিস্ট্রিটা পড়বো এবং আজকে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, সো তোমাদের কিছু টার্ম আগে থেকে জানা নাই ধরেই নিচ্ছে আমি। তো যেমন হচ্ছে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল, এই টার্মটা তোমরা সামনে অনেকবার পাবা এই চ্যাপ্টারে। তো যখনই তোমরা ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল দেখবা, সিমেন্টের ক্ষেত্রে ধরে নিবা সেটা হচ্ছে তোমার কম্পাউন্ডস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, তবে মূলত সেটা হচ্ছে লাইমস্টোন। এছাড়া ডলোমাইটও হইতে পারে, ডলোমাইটও হচ্ছে তোমার লাইমস্টোনের একটা টাইপ। তো তোমরা মনে রাখো যে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল বলতে সিমেন্ট, যখনই তুমি সিমেন্টের মধ্যে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল টার্মটা দেখবা তখনই ধরে নিবা সেটা হচ্ছে লাইমস্টোন অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কইরো, কারণ আমি তো তোমাদের চেহারা দেখতে পারতেছি না, তো তুমি কি বুঝতেছো না কি করতেছো এটা কিন্তু বোঝার উপায় নাই। তো নিজ দায়িত্বে একটু প্রশ্ন করে নিও আর কি, কারণ আমি এটা বলতেই থাকবো। আহ, তো তোমরা যদি মানে আমাকে না থামাও, মানে তোমাদের প্রশ্ন থাকে, তাহলে তো এটা বুঝতে পারবো না আমি। আচ্ছা, তো আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল এটাও মোটামুটি আমরা কিন্তু বুঝলাম যে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়ালের আর আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল, এটা একটু আগে আমরা পড়েছিলাম। তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালস ইনক্লুড অফ সিলিকা, অ্যালুমিনা এন্ড আয়রনের যে অক্সাইড গুলো আছে সেটা। মূলত সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এটা হলো তোমার ক্লে। এছাড়া তোমার স্লেট বা সেইলও হইতে পারে। তবে আমরা ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল বলতে বুঝবো লাইমস্টোন, আর আর্জিলাসিয়াস ম্যাটেরিয়াল বলতে বুঝবো আমরা ক্লে। আর বাকি যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে ক্লের একটা মিনারেল, এক একটা করে মিনারেল, এক একটা করে টাইপ। তো এই দুটো টার্ম আমাদের সামনে আসবে অনেকবার, এজন্য তোমরা একটু মনে রেখে দিও। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। তো নন হাইড্রোলিক সিমেন্ট হচ্ছে দ্য সিমেন্ট দ্যাট ডাজেন্ট সেট আন্ডার ওয়াটার, ইট ইজ নট স্টেবল ইন ওয়াটার। তো নন হাইড্রোলিক সিমেন্ট কাকে বলে? নন হাইড্রোলিক সিমেন্ট হচ্ছে সেই সিমেন্ট যেই সিমেন্টটা তোমার
পানিতে স্টেবল থাকে না। অর্থাৎ তুমি ধরো একটা সিমেন্ট পেস্ট বানালা। আচ্ছা, সিমেন্ট পেস্ট এই টার্মটা হয়তো তোমাদের কাছে নতুন, কারণ আজকে প্রথম ক্লাস। সিমেন্ট পেস্ট মানে হচ্ছে সিমেন্ট এবং ওয়াটারের যে মিশ্রণ, সেটাকেই বলা হয় সিমেন্ট পেস্ট। তোমরা অনেকবার পাবা এই টার্মটা। সিমেন্ট পেস্ট মানে হচ্ছে সিমেন্ট প্লাস হচ্ছে ওয়াটার। আচ্ছা, তো তুমি নন হাইড্রোলিক সিমেন্ট ব্যবহার করে যদি তুমি কোনো সিমেন্ট পেস্ট তৈরি করো, অথবা তুমি যদি কোনো মর্টার তৈরি করো, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে মর্টার মানে হচ্ছে সিমেন্ট, ফাইন এগ্রিগেট হিসেবে থাকবে হচ্ছে স্যান্ড আর হচ্ছে ওয়াটারের একটা মিশ্রণ। অথবা তুমি যদি এই নন হাইড্রোলিক সিমেন্ট দিয়ে কনক্রিট তৈরি করো, দ্যাট ইজ সিমেন্ট প্লাস হচ্ছে তোমার ফাইন এগ্রিগেট হিসেবে থাকবে স্যান্ড, প্লাস হচ্ছে কোর্স এগ্রিগেট হিসেবে থাকবে তোমার স্টোন চিপস অথবা ব্রিক চিপস। এর মধ্যে যদি তুমি পানি অ্যাড করো তাহলে সেটাই হয়ে যাবে কিন্তু কনক্রিট। তো এই নন হাইড্রোলিক সিমেন্ট দিয়ে তুমি যদি মর্টার বানাও, কনক্রিট বানাও অথবা সিমেন্ট পেস্ট বানাও, তাহলে এই নন হাইড্রোলিক যে সিমেন্টটা তুমি বানালা বা কনক্রিটটা তুমি বানালা, সেটা পানিতে স্টেবল অবস্থায় থাকে না। যখনই পানি আসবে তখনই তোমার এই সিমেন্টগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। তো এইটা এখন আর ইউজ করা হয় না, মাইনর কিছু পারপাজে ইউজ করা হয়, স্ট্রাকচারাল পারপাজে ব্যবহার করা হয় না। তো আমাদের এই সিমেন্ট হিস্ট্রি যখন আমরা পড়ব, তো প্রথমে যেই সিমেন্টটা আবিষ্কার হয়েছিল সেই টাইপের সিমেন্টটা হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখা দাও যে প্রথমেই যে সিমেন্ট আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট, যেটা এখন আমরা ব্যবহার করি না। মাইনর পারপাজে আমরা অল্প কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাট স্ট্রাকচার করার ক্ষেত্রে, কনস্ট্রাকশন পারপাজে আমরা কিন্তু নন হাইড্রোলিক সিমেন্ট প্রেফারেবল না। তো নন হাইড্রোলিক সিমেন্টের ঠিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে তোমার হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিক সিমেন্ট জাস্ট একই জিনিস, তোমার যেই সিমেন্টটা পানিতে স্টেবল থাকবে এবং পানি তাকে কোনো ক্ষতি করতে পারবে না, সেটাই হচ্ছে হাইড্রোলিক সিমেন্ট। তো আমাদের মডার্ন যে সিমেন্ট বা মডার্ন যে স্ট্রাকচারগুলো আছে, সেগুলো কিন্তু সবই তোমার হাইড্রোলিক সিমেন্ট দিয়ে বানানো। কারণ দেখো মানে আমাদের বাসা বাড়িতে যেই মানে কনক্রিট স্ট্রাকচার আছে, সেখানে বৃষ্টি আসলে বৃষ্টিতে কিন্তু তোমার স্ট্রাকচার ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, কিছুই হচ্ছে না বলতে পারো। সো আমাদের, স্যার, হ্যাঁ বলো। নন হাইড্রোলিক সিমেন্ট যেটা, এটা তো স্যার সিমেন্টে তো স্যার পানি ইউজ করা হয় যাতে সিমেন্ট কাজ করে, তাহলে স্যার নন হাইড্রোলিক না সিমেন্টে না, কি মানে টোটালি এখানে পানি ইউজ করে না? না না না, পানি ইউজ করা হয়, মানে তুমি টার্মটা ধরতে পারো নাই হয়তো। ইট ইজ নট স্টেবল ইন ওয়াটার, অর্থাৎ তুমি সিমেন্ট তো বানাবা, পানি না দিলে তো সিমেন্ট কাজ করবে না। জি স্যার। একটা সময় পরে শক্ত হবে। শক্ত হওয়ার পরে যখন মানে তোমার একটা স্ট্রাকচারের মতো তৈরি হবে, মনে করো যে তুমি একটা দেয়ালে ঢালাই করলা নন হুম, হাইড্রোলিক সিমেন্ট দিয়ে, হুম। তার কিছুক্ষণ পরেই মনে করো বৃষ্টি আসলো, ওই ওই পানিটা সে নিতে পারবে না। অর্থাৎ সে যখন শক্ত হয়ে যাবে, এই দেখো যে ডাজ নট সেট আন্ডার ওয়াটার, অর্থাৎ শক্ত অবস্থায় সে তোমার জিনিসটা পানি আসলে ক্ষয়প্রাপ্ত হবে। বাট পানি না দিলে তো তুমি নন হাইড্রোলিক সিমেন্ট বানাতে পারবে না। তুমি যেটা বলতেছো ওটা হচ্ছে বানানোর সময়। বানানোর সময় পানি দিয়ে তুমি জিনিসটাকে গড়বা, শক্ত হবে, নাহলে আমরা আজকে রিঅ্যাকশন গুলো দেখবো যে কিভাবে নন হাইড্রোলিক সিমেন্ট ফর্ম করে। তো শক্ত হওয়ার পরে আর সে পানিতে স্টেবল হয় না, এটা বলতে ঠিক চাচ্ছি। আছে স্যার, ওকে। হাইড্রোলিক সিমেন্টও তোমার সেম, বাট এটা হচ্ছে তোমার স্টেবল ইন ওয়াটার। আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আমাদের একটু পরই লাগবে, সেটা হচ্ছে ক্যালসাইনিং। ক্যালসাইনিং মানে হচ্ছে ইউজ হিট টু ব্রেক অ্যাপার্ট কেমিক্যাল কম্পাউন্ডস। অর্থাৎ বড় বড় কেমিক্যাল যে কম্পাউন্ড আছে তাদেরকে হিট দিয়ে ভেঙে ফেলাকেই বলা হয় হচ্ছে ক্যালসিনেশন অথবা ক্যালসাইনিং প্রসেস। ক্যালসাইনিং প্রসেস হচ্ছে, মনে করো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তুমি প্রচুর হিট দিলা। তো ক্যালসিয়াম কার্বনেট একটা বড় কেমিক্যাল কম্পাউন্ড, তাকে হিট দিলে তুমি পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো এই যে তুমি যে হিট দিলে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ফেললা, এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ক্যালসাইনিং। তাহলে আমাদের সেকেন্ড স্লাইডের এই রিলেটেড টার্মগুলো তোমরা বুঝছো কিনা, কারণ আমার পরবর্তী যেই যতগুলো আজকে তোমার স্লাইড আছে প্রত্যেকটাতেই এই টার্মগুলো লাগবে, এই জন্য আমি আগেই তোমাদেরকে দেখাই নিলাম। স্যার ক্যালসাইনিং আরেকবার বলবেন স্যার? হ্যাঁ, ক্যালসাইনিং হচ্ছে তোমার আর কিছুই না, এখানে তোমার মনে করো ক্যালসিয়াম কার্বনেট একটা বড় কেমিক্যাল কম্পাউন্ড, এটাকে তুমি হিউজ অ্যামাউন্ট অফ হিট দিয়ে ভেঙে তুমি কি কি পাচ্ছ, ক্যালসিয়াম অক্সাইড বা লাইম পাচ্ছ, আর কি পাবা, সরি আমার ওদিকে জায়গা নেই, ক্যালসিয়াম অক্সাইড পাবা আর কার্বন ডাই অক্সাইড পাবা, CaO। হ্যাঁ,
তো এই যে তুমি একটা বড় জিনিসকে ভেঙে ফেলতেছো হিট দিয়ে, ছোট কিছুতে রূপান্তর করে ফেলতেছো, এই ভেঙে ফেলাটাকেই বলবো আমরা, হিট দিয়ে ভেঙে ফেলাটাকেই বলবো আমরা ক্যালসাইনিং। ওকে, ইয়েস স্যার। আরেকবার একটু বলবেন? হ্যাঁ দেখো সোজা জিনিস, তোমার যে কেমিক্যাল কম্পাউন্ড আছে, বড় বড় কেমিক্যাল কম্পাউন্ড কি হিট দিয়ে ভেঙে ফেলাকেই বলা হয় ক্যালসাইনিং। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমি হিট দিলাম, হিট দিয়ে ভেঙে ফেললাম, ভেঙে আমরা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো এই যে ক্যালসিয়াম কার্বনেটকে যে হিট দিয়ে ভেঙে ফেললাম, এটাকেই আমরা বলতেছি হচ্ছে ক্যালসাইনিং। জি স্যার। ওকে, আমাদের এই টার্মগুলো লাগবে, তোমরা একটু মনে রেখে দাও। এখন আমরা আস্তে আস্তে হিস্ট্রি অফ সিমেন্টের দিকে যাচ্ছি। তো আমরা হিস্ট্রি অফ সিমেন্ট পড়বো। সিমেন্টের হিস্ট্রি যদি তোমরা পড়াশোনা করতে যাও, হিস্ট্রি নিয়ে পড়তে গেলে আসলে জিনিসটা শেষ করা যাবে না। তো আমরা যেহেতু সিই 201 কোর্স করতেছি, তো আমাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানা প্রয়োজন। তো সিমেন্টের হিস্ট্রির যে 3টা যুগান্তকারী চেঞ্জ আসছে, সেই 3টা যুগান্তকারী স্টেজ নিয়ে আজকে আমি কথা বলবো। মানে সামগ্রিক যে হিস্ট্রি, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা অংশ আছে, সেটা নিয়ে কথা বলবো। এছাড়া কিন্তু প্রচুর স্টাডি আছে যেগুলো আসলে আমরা এখানে অতটা ফোকাস করতে পারবো না, কারণ জিনিসটা আন্ডারগ্রেড লেভেলে তোমাদেরকে যতটুকু দরকার ততটুকুই দেখানো হবে। এবং এছাড়া সময় একটা ব্যাপার, বা তোমাদের লেভেলটাও একটা ব্যাপার, কারণ আজকেই আমরা ক্লাসটা শুরু করলাম। সো আমি যদি এখন অনেক এক্সট্রিম টপিক পড়াতে যাই, হিস্ট্রির একদম ডিপে চলে যাই, তাহলে আর শেষ করা যাবে না। তো আমরা 3টা গুরুত্বপূর্ণ স্টেজ, যেটা সিমেন্ট আবিষ্কারের ক্ষেত্রে তোমার ভূমিকা রেখেছে, সেটা নিয়ে কথা বলবো। তো আমাদের আগের যুগে যে সিমেন্টটা ছিল, একদম সবার ফার্স্টে যে সিমেন্টটা আসে, সেই সিমেন্টের নাম হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট, যেটার সাথে তোমরা একটু আগে পরিচিত হইলা। তার মানে আগের দিনে যে সিমেন্ট ছিল, শুরুতেই কিন্তু আমরা হাইড্রোলিক সিমেন্ট পাইনি। আমাদের যেই সবার ফার্স্টে যে সিমেন্টটা তৈরি করা হয়েছিল, সেই সিমেন্টের টাইপটা ছিল নন হাইড্রোলিক সিমেন্ট। অর্থাৎ একটা সিমেন্ট পেস্ট বা তুমি যখন মর্টার বানাবা, সেটা শক্ত হবে। খুবই মানে চমৎকার একটা আবিষ্কার হয়েছিল আগের দিনে। কিন্তু সমস্যা ছিল যে সেখানে যদি পানি চলে আসে, তোমার সিমেন্ট ওয়ার্ক করবে না, বা তোমার স্ট্রাকচার আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। তো একটু লাইনে থাকো। আচ্ছা হ্যাঁ, সরি, তো একটু দেখো। তো আমরা যেটা বলতেছিলাম যে একেবারে শুরুর দিকে কিন্তু আমরা আজকের দিনের যেই সিমেন্ট পেয়েছি, যেই সিমেন্ট হচ্ছে তুমি দেখবা যে পানিতে কোনো ক্ষতি হচ্ছে না, এই ধরনের কোনো সিমেন্ট আমরা পাইনি। তো ইতিহাসের শুরুতে দেখা যায় আমরা যে সিমেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্ট। তো এই নন হাইড্রোলিক সিমেন্ট কারা ব্যবহার করতো? তোমরা কি শুনতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি, নন স্যার। হাইড্রোলিক, ওকে থ্যাংক ইউ। নন হাইড্রোলিক সিমেন্ট ব্যবহার করতে হচ্ছে তোমার এনসিয়েন্ট ইজিপশিয়ানরা, গ্রিকরা এবং হচ্ছে রোমানরা। তো তারা দেখো আমরা নন হাইড্রোলিক সিমেন্ট আসলে তারা কিভাবে বানাইছিল, নন হাইড্রোলিক সিমেন্টের কি কি সুবিধা ছিল এবং কি কি অসুবিধা ছিল। মূলত আমরা এই সিমেন্টের যে বিবর্তন,
সেইটার প্রত্যেকটা স্টেজে তোমার সুবিধা পড়বো এবং সেটা কিভাবে ফর্ম করেছিল সেইটা পড়বো এবং সেই পার্টিকুলার সিমেন্টের প্রবলেমটা কি ছিল এবং পরবর্তীতে সেটা শুধরে কিভাবে ভালো আমরা আসলাম সেটা আমরা হচ্ছে দেখবো। তো দেখো যে তারা নন হাইড্রোলিক সিমেন্টটা কিভাবে বানিয়েছিল। তারা প্রথমে তোমার চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট যেটা, এটাকে প্রায় প্রায় 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় অর্থাৎ প্রচুর পরিমাণ প্রেসার দিয়ে তারা এই রিয়াকশনটা তৈরি করলো। অর্থাৎ এই রিয়াকশনটার মাধ্যমে তারা লাইম অর্থাৎ কুইক লাইম তৈরি করলো। তো এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যালসাইনিং। তো এই রিয়াকশন তো আমরা সবাই চিনি। তো তারা কি করলো যে চুনা পাথরকে তারা সাইড থেকে নিয়ে আসলো, তারপরে চুনা পাথরকে তারা মানে বিভিন্নভাবে ক্রাশ করলো, মানে ভাঙলো, গুঁড়া আকারে বানালো। এরপরে চুনা পাথরকে প্রচুর পরিমাণে হিট করলো। হিট করে তারা যেটা পেলো সেটা হচ্ছে কুইক লাইম। আচ্ছা, এই প্রসেসটাকে বলে ক্যালসাইনিং, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম যে এখানে দেখো একটা কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড, সেটাকে আমরা ভেঙে ফেললাম তো হাই হিটে। তো হাই হিটে ভেঙে ফেললে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালসাইনিং। তো এখান থেকে যে লাইমটা পেলাম, এই লাইমটাকে আমরা কাজে লাগাবো সিমেন্টটা বানানোর ক্ষেত্রে। এই লাইমের সাথে এখন আমরা একটা পানি মিশাই দিছে তারা। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন পানি মিশলো তখন হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নামে একটা স্লারি তৈরি হয়। তো স্লারি জিনিসটা কি দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ব্র্যাকেটে কিন্তু লেখা আছে অ্যাকোয়াস, অর্থাৎ এটা তোমার কিছুটা ফ্লুইড টাইপের এবং মনে করো যে কিছুটা পেস্ট টাইপের একটা তৈরি হয়েছে। তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তুমি ফাইন অ্যাগ্রিগেট হিসেবে স্যান্ড, কোর্স অ্যাগ্রিগেট হিসেবে কিছু তুমি কোর্স অ্যাগ্রিগেট হিসেবে যদি কিছু ব্রিক চিপস বা স্টোন চিপস অ্যাড করো, এইটা যেহেতু তোমার লিকুইড অবস্থায় আছে কিছুটা মানে স্লারি টাইপের হয়ে আছে, এটার সাথে যদি তুমি কনক্রিটের আদার যে উপাদানগুলো আছে সেগুলো মিশাও, তো এই জিনিসটা দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়্যাক্ট করে, মানে বাতাসে যে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এটার সাথে রিয়্যাক্ট করে সে আবারও শক্ত একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মানে হচ্ছে একেবারে তোমার একেবারে সলিড একটা অবজেক্ট তৈরি করে এবং সাথে কিছু পানি তৈরি করে। তো এই পানিটা একটা সময় পরে উড়ে যাবে, পানিটা একটা সময় পরে উড়ে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কনক্রিট কিন্তু বানানো হয়ে গেছে, মানে শক্ত কিছু একটা বানানো হয়ে গেছে। কিভাবে হলো, এখানে ফার্স্টে আমাদের ছিল ক্যালসিয়াম কার্বনেট যেটা কিনা চুনা পাথর, এটাকে তুমি ক্রাশার দিয়ে ভেঙে চুরে চুরে ভেঙে পাইছো হচ্ছে হ্যাঁ, ভাঙার পরে এটাকে ক্যালসাইনিং করছো, অর্থাৎ হাই হিটে এটাকে ভাঙছো, তুমি পেয়ে গেছো হচ্ছে লাইম। এই লাইমটার সাথে তুমি পানি মিশিয়েছো, তাহলে তুমি পেয়েছো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নামক একটা স্লারি। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যাই মিশাও না কেন, ধরো আমি ফাইন অ্যাগ্রিগেট মিশাইলাম অথবা আমি কোর্স অ্যাগ্রিগেট মিশালাম, এই জিনিসটা মেশানোর পরে বাতাসে উপস্থিত যে কার্বন ডাই অক্সাইড আছে, অথবা তুমি যদি কিছু নাও মিশাও, এটা বাতাসে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই স্লারিটা যেহেতু তোমার ফ্লুইড ছিল, এটা দেখা যায় যে রিয়াকশন করে শক্ত একটা যৌগে রূপান্তরিত হয় যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো এই রিয়াকশন গুলো বা এই কনসেপ্টেই তোমার হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্টের মানে মূল ইয়াটা ছিল, মূল থিমটা ছিল যে ক্যালসিয়াম কার্বনেট একটা শক্ত জিনিস, সেটাকে তুমি ভাঙলা, ভেঙে স্লারি পেয়েছো, এই স্লারিটাকেই তুমি স্লারিটাকে যদি তুমি কিছু মিশাতে চাও মিশালা, যদি নাও মিশাও সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে একটা সময় পরে হচ্ছে শক্ত হয়ে যায়। তো তখন কি হলো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হয়েছে সেইটার সাথেই তোমার কিছু একটা মিশিয়ে তারা যেখানে ঢালাই দিতে চাইতো সেইখানে যদি তারা প্লেস করে দিত, তাহলে দেখা যেত সেটা কিছুক্ষণের পর শক্ত হয়ে যেত এবং এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতো। তো এই জিনিসটা যখন শক্ত হয়ে যায় তোমার স্ট্রাকচারটা, তখন একটা সময় পর দেখা যায় যে তোমার স্ট্রাকচারটা সলিড একটা রূপ ধারণ করছে। অর্থাৎ দেখো যে একটা জিনিস প্রথমে ছিল হচ্ছে পাথর, সেই পাথরটা থেকে তুমি তোমার ইচ্ছা মতো একটা শেপে নিয়ে যেয়ে তুমি সেখানে কিন্তু একটা আরেকটু শক্ত জিনিস বানাইতে পারতেছো। মানে এই জিনিসটাই তৈরি করতেছো, তবে এই জিনিসটাকে তো তুমি কোনো শেপ দিতে পারো নাই। তুমি সাইড থেকে যেটা পাইছো সেটা তো একদম সলিড অবস্থায় আছে, সেটা তো আগেই শক্ত হয়ে আছে। তুমি সেটাকে ভেঙে নরম করে স্লারি বানাইছো, এরপরে তুমি তোমার পছন্দ মতো জায়গাতে তুমি সেটাকে ঢালছো, সেইটা বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে ওই জায়গাতেই শক্ত হয়ে গেছে। এই ধারণাটা হচ্ছে নন হাইড্রোলিক সিমেন্টের। তো এখানে যে পানি উৎপন্ন হয় সেই পানিটা আবার উপরে উড়ে চলে যায়, অর্থাৎ ইভাপোরেশনের মাধ্যমে ড্রাইং প্রসেসে সে চলে যায়
এবং একটা সময় পরে তোমার স্ট্রাকচারটা শক্ত হয়ে যায়। সো এইটা তখন ছিল একটা চমৎকার একটা আবিষ্কার, কারণ মানে তুমি কোনো কিছু কাস্ট করে বা তারপর ওটা শক্ত হয়ে যাবে, এটা তখন চিন্তাও করা যেত না একদম শুরুর দিকের ইতিহাসে। এবং এখানে কিছু সমস্যা হচ্ছে, তোমার সমস্যার মধ্যে আমি আসবো, তবে তার আগে একটু তোমাকে বলি যে এইভাবে তোমার এই লাস্টের রিয়াকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে শক্ত একটা মানে জিনিসে রূপান্তরিত হচ্ছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই রিয়াকশনটা খুব স্লো। এই রিয়াকশনটা তোমার দেখো এখানে ড্রাইং প্রসেসের মাধ্যমে, অর্থাৎ পানিটা ইভাপোরেট করা না পর্যন্ত তোমার এখানে যে তুমি যে সিমেন্ট দিয়ে যে স্ট্রাকচার বানাবা সেটা কিন্তু শক্ত হবে না। এটা কিন্তু শক্ত হবে না। এটাকে শক্ত করার জন্য তোমার এই ড্রাইং অর্থাৎ পানিটাকে উড়ে চলে যেতে হবে, এবং এটা ডিপেন্ড করতেছে তোমার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের উপরে, তোমার পরিবেশের উপরে ডিপেন্ড করতেছে। সো আমরা এখান থেকে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট নামক একটা শক্ত একটা জিনিস তৈরি হচ্ছে। তাহলে আমরা আসলে এটার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে যে তোমার ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হয়েছে, এই জিনিসটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়। এটাই হচ্ছে সমস্যা, আর কিচ্ছু না। তুমি এখানের মাধ্যমে যে এই সিমেন্ট ব্যবহার করে শক্ত যে জিনিসটা তুমি বানাইলা ক্যালসিয়াম কার্বনেট, এই জিনিসটা হচ্ছে পানিতে দ্রবণীয়। অর্থাৎ যখনই সে পানি পাবে শক্ত হয়ে যাওয়ার পরে, মানে এটা যখন পানিটা চলে যাবে এখান থেকে, এরপরে মনে করো স্ট্রাকচার শক্ত হয়ে গেছে, তুমি মনে করো অনেক লোড সে নিতে পারতেছে, তুমি মনে মনে অনেক খুশি যে এটা তো ঠিক আছে। কিন্তু যখনই বৃষ্টি আসবে তখনই তোমার এই ক্যালসিয়াম কার্বনেট সলিউবল না, সে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। এটাই হচ্ছে এটার প্রবলেম। আর একটা প্রবলেম যেটা বললাম যে এই রিয়াকশনটা সম্পন্ন হতে তোমার অনেক সময় লাগে, যার কারণে তোমার এটা দিয়ে তুমি এই স্লারি থেকে যে তুমি শক্ত কিছু বানায় ফেলবা, এই জন্য তোমার মাঝখানে অনেক বেশি সময় দিতে হবে, যেই সময়টা আসলে মাসের পর মাসও হতে পারে, সেটা আমরা কেউ জানি না। এবং এখানকার পানিটা ইভাপোরেট করতে হবে, অর্থাৎ পরিবেশের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। সো বেশ কিছু অসুবিধা দেখা যায়। আমরা তাহলে এই রিয়াকশন গুলা তোমরা একটু দেখো যে কিভাবে নন হাইড্রোলিক সিমেন্টটা ফর্ম করতেছে, মানে মোটামুটি ফর্মুলাটা এটা। তো আসলে আমরা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে তৎকালীন সময় আসলে এই ধরনের কিছু আবিষ্কার, মানে তুমি একটা কঠিন একটা ধরো একটা ফ্লুইড কে তুমি একটা শেপ দিবা, সেই শেপটা আবার শক্ত হয়ে যাবে একটা সার্টিন টাইম পরে, অর্থাৎ ওই স্ট্রাকচারটা লোড নিতে পারবে। এটাই ছিল তখন একটা মানে বলতে পারো যে একটা দারুণ একটা আবিষ্কার। কিন্তু সমস্যাটা পরে ধরা পড়লো, যে ওই যেটা বললাম যে ইট ইজ আনসুইটেবল ইন ওয়েট কন্ডিশনস, অর্থাৎ তোমার স্ট্রাকচারতে যে তুমি ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে সেইটা তোমার পানিতে দ্রবণীয় হওয়াতে এটা ওয়েট কন্ডিশনে আনসুইটেবল, অর্থাৎ পানি আসলে তোমার স্ট্রাকচারে ক্ষয় হওয়া শুরু করবে, তোমার যে কনক্রিট বা তুমি যে জিনিসটাই বানাও না কেন সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। This type of cement takes a long time to gain enough strength to be usable. যেটা বলছিলাম যে তোমাদের লাস্ট যে রিয়াকশনটা ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশনটা, এই রিয়াকশনটার মাধ্যমেই যে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছিল, সেই ক্যালসিয়াম কার্বনেট তৈরি হতে তোমার অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছিল, এবং এই স্ট্রেংথটা এই সিমেন্টের স্ট্রেংথটা নিতে তোমার স্ট্রাকচারের অনেক বেশি সময় লাগবে, কারণ এই রিয়াকশনটা ফুলফিল হতেই বেশ সময় লাগে আর কি। তো দুইটাই মূল অসুবিধা। তবে প্রাচীন যেই দেশগুলো নাম দেখলা তোমরা, ওই দেশগুলোতে আসলে খুব একটা বৃষ্টি হতো না, তো যার কারণে এই স্ট্রাকচার গুলো টিকে গিয়েছিল। কিন্তু অন্যান্য দেশে যখন এদের ইনভেনশনটা অ্যাপ্লাই করলো তখন হচ্ছে তারা ধরা খাচ্ছিল, কারণ বৃষ্টির পানি বা এই ধরনের ওয়েট কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচার গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছিল আর কি। সো মূল ডিসঅ্যাডভান্টেজ নন হাইড্রোলিক সিমেন্টের হচ্ছে এগুলা। তো আরেকটু দেখো যে ডিউ টু ল্যাক অফ ভার্সাটিলিটি and the fact it relies on some controlled conditions in order to drying, issues that arise with a long drying period, the use of non-hydraulic cement is becoming less and less common. তো দেখো যে ওয়েট কন্ডিশনে তুমি এটাকে ব্যবহার করতে পারবা না, তার মানে এটা কিন্তু মানে এটার ভার্সাটিলিটি কম। আবার তোমার লাস্টের যে রিয়াকশনটা দেখলাম সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছিল, যেমন তোমার পানিটাকে ইভাপোরেট করে চলে যেতে হবে। সো তোমার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করতেছে, তোমার এনভায়রনমেন্ট যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি সে ড্রাই আপ করে যাবে, অর্থাৎ ড্রাইং প্রসেসের উপরে তোমার ডিপেন্ড করতেছিল
মডার্ন সিমেন্ট কিন্তু এই কিছুর উপরে ডিপেন্ড করে না, তোমার পরিবেশে বৃষ্টি হচ্ছে নাকি ঠান্ডা হচ্ছে তেমন একটা ম্যাটার না। কিন্তু এই সিমেন্টের ক্ষেত্রে কিন্তু ড্রাইং প্রসেসটা গুরুত্বপূর্ণ। এখন এই সিমেন্টে তোমার যদি ড্রাইং প্রসেস প্রপার না হয় তাহলে স্ট্রেংথ গেইন করতে আরো অনেক বেশি সময় লাগবে। তো যেই সিমেন্ট তোমার পানিতে স্টেবল হচ্ছে না, যেই সিমেন্টের তোমার কাস্ট করার পরে অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে স্ট্রেংথ গেইনটা, আবার যেই সিমেন্টের স্ট্রেংথ গেইনিং রেট অনেক স্লো, তো সেই হিসেবে এই সিমেন্টটাকে একেবারেই অ্যাকসেপ্টেবল না। তো আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করব, অর্থাৎ পরবর্তীতে যে ইনভেনশনটা আসবে সেটা হচ্ছে এই জিনিসটাকে ইমপ্রুভ করে। সো এই ছিল আমাদের নন হাইড্রোলিক সিমেন্টের ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস আর দেই নাই, কারণ অ্যাডভান্টেজেস আসলে যেটা বললাম যে তখন আসলে এই ধরনের কিছু একটা আবিষ্কার করা যায়, মানে একটা ফ্লুইড থেকে তুমি শক্ত কিছু বানাবা, এটাই আসলে তখন একটা গ্রেট ইনভেনশন ছিল। তো এখন এদের এই সিমেন্টের প্রবলেমটাকে সমাধান করলো রোমান সিমেন্ট। রোমানরা যে সিমেন্ট বানালো তাদের সিমেন্টকে বলা হয় রোমান সিমেন্ট। রোমান সিমেন্ট হচ্ছে একটা হাইড্রোলিক সিমেন্ট, তার মানে আমাদের নন হাইড্রোলিক সিমেন্টের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হবে রোমান সিমেন্ট। তো the origin of hydraulic cements goes back to the ancient Greece and Rome. This type of cement is stable in water. এখন যেহেতু নন হাইড্রোলিক সিমেন্টে তোমার অনেক ধরনের অসুবিধা দেখা যাচ্ছিল, তো এই রোমানরাই হচ্ছে আবিষ্কার করে ফেললো হচ্ছে হাইড্রোলিক সিমেন্ট। তো তারা এমন এক ধরনের সিমেন্ট বানালো যেটা কিনা আমাদের আগের যে প্রবলেম ছিল নন হাইড্রোলিক সিমেন্টের, সেটাকে পুরোপুরি সমাধান করতে পারে নাই, বাট পার্শিয়ালি সমাধান করতে পারছে, বেশ ভালোভাবেই সমাধান করতে পারছে। তো এই রোমান সিমেন্টের তারা কিভাবে বানালো, রোমান সিমেন্ট কিভাবে উন্নতি করলো, বা রোমান সিমেন্ট কিভাবে কি এমন জিনিস আছে যেই সিমেন্টটা রোমান সিমেন্টকে হাইড্রোলিক করে তুললো, তো আমরা সেটা হচ্ছে এখন দেখব। তো রোমানরা কি করলো, ওরাও আসলে ক্যালসাইনিং প্রসেসের মাধ্যমে 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে ভেঙে লাইম তৈরি করছে, কুইক লাইম, এবং কার্বন ডাইঅক্সাইড আসছে। তো এই কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে যায়, তোমরা জানো। অর্থাৎ এই পর্যন্ত আমাদের আগের সাথে মিল আছে। এই ক্যালসিয়াম অক্সাইডকে এবার দেখো রোমানরা এই যে ক্যালসিয়াম অক্সাইডটা পেল, আগে কি হয়েছিল, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কিন্তু আমরা পানি মিশিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা একটা স্লারি পেয়েছিলাম। তো রোমানরা এভাবে মিশায় নাই, রোমানরা যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন পেয়েছিল, লাইম পেয়েছিল, এইটার সাথে তারা অ্যাড করেছিল হচ্ছে, এটা তো লাইম তোমরা জানো ক্যালসিয়াম অক্সাইড, এইটার সাথে তারা অ্যাড করেছিল ভলকানিক অ্যাশ। তো ভলকানিক অ্যাশ জিনিসটা কি বলতে পারবা? স্যার ভোলক্যানো থেকে স্যার আগ্নেয়গিরি থেকে যে স্যার ছাইটা বের হয়। হ্যাঁ, অ্যাশ মানে তো ছাই, এটা তো বুঝতেছো। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তুমি যেই অ্যাশটা পাবা সেটা হচ্ছে ভলকানিক অ্যাশ, তার মানে এটা একটা পাউডারের মতো। তো এই ভলকানিক অ্যাশের মূল উপাদান হচ্ছে তোমার এই সিলিকা, ঠিক আছে, এই সিলিকাটা। তো তারা কি করলো, ইটালিতে, মূলত ইটালির পোজুলি নামক একটা শহর আছে, সেখানে মেইনলি এই ভলকানিক অ্যাশটা তারা পাইছে। তো এখানে একটা অনেক ভলকানিক অ্যাশ পাওয়া যায় আর কি, এটা একটা সোর্স অফ বলতে পারো ভলকানিক অ্যাশ। তো তারা এই ক্যালসিনেশন প্রসেসের মাধ্যমে অথবা ক্যালসাইনিং প্রসেসের মাধ্যমে যে ক্যালসিয়াম অক্সাইডটা পেলো, এইটার সাথে তারা ওই ভলকানিক অ্যাশকে মিশালো। তো ভলকানিক অ্যাশ হিসেবে থাকবে হচ্ছে সিলিকা, কারণ ভলকানিক অ্যাশের মূল উপাদান হচ্ছে রিঅ্যাক্টিভ সিলিকা আর কি। এই দুটা জিনিসকে তারা মিশালো, মিশিয়ে তারা যেটা পেলো সেটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট। অর্থাৎ তারা কিন্তু নন হাইড্রোলিক সিমেন্ট বা অ্যানসিয়েন্ট রোমানদের মতো তারা কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের সাথে সরাসরি পানি মিশায় নাই, তারা এটার সাথে আগে একটা জিনিস মিশাই নিছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিলিকা, মানে ভলকানিক অ্যাশ। এটাকে মিশিয়ে তারা ক্যালসিয়াম সিলিকেট পেল। এই ক্যালসিয়াম সিলিকেটের সাথে এবার তারা পানি মিশাচ্ছে, পানি মিশিয়ে তারা পেল হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট। আচ্ছা, এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটটাই হচ্ছে তোমার একটা শক্ত একটা জিনিস, যেটা পরবর্তীতে শক্ত হয়ে যায় আর কি, মানে হার্ড একটা মাস ক্রিয়েট করে। তো একটু দেখো, the materials used were lime and volcanic ash slowly reacted with the presence of water to form a hard mass. তো অ্যানসিয়েন্ট যে সিমেন্ট ছিল সেখানে সমস্যাটা দেখো এবার কিভাবে আমরা সমাধান করতেছি। তো এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটের ব্র্যাকেটে দেখো লেখা আছে CSH, এই জিনিসটা কি দেখো,
এটাও তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের লাগবে। সিমেন্ট কেমিস্ট্রিতে ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে তোমার ক্যাপিটাল সি, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করব। সিলিকা অথবা সিলিকন ডাইঅক্সাইডকে আমরা ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করব। H2O অথবা পানি, এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ সিমেন্ট কেমিস্ট্রিতে ক্যাপিটাল সি তুমি যখন দেখবা তখন তুমি বুঝে নিবা সেটা ক্যালসিয়াম অক্সাইড। তুমি যখন এস দেখবা ক্যাপিটাল, তখন তুমি বুঝে নিবা সেটা সিলিকন ডাইঅক্সাইড। তুমি যখন এইচ দেখবা তখন বুঝে নিবা সেটা হচ্ছে পানি। অর্থাৎ এটা হচ্ছে সিমেন্ট কেমিস্ট্রির ভাষা। নর্মাল কেমিস্ট্রিতে কিন্তু সি মানে কার্বন, এস মানে সালফার, এইচ মানে হাইড্রোজেন, সো এটার সাথে কিন্তু মিলাইলে হবে না। সিমেন্ট কেমিস্ট্রিতে আমরা এই জিনিসগুলো বারবার দেখি, তো ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা এবং পানি। তো এই জিনিসটাকে আর আমরা মানে বারবার সিএও এসআইও এইভাবে লিখবো না, আমরা আসলে সংক্ষেপে সিএসএইচ এইভাবে সংক্ষেপে লিখবো আর কি। তো রোমানরা দেখো এখানে একটা জিনিস আমি লেখা হয়েছে যে এক্স ওয়াই এবং জেড, এটা লেখার পিছনে মূল কারণ হচ্ছে এখানে আসলে কত অণু তারা মিশাইছে সেটা আসলে ফিক্স কিছু ছিল না, এক একজন এক এক অনুপাতে মিশাইছে এবং এটাকে ফিক্স করা যায় নাই আসলে। এটার পিছনে মূল কারণ হচ্ছে এই ভলকানিক অ্যাশটা, এই ভলকানিক অ্যাশের প্রপার্টি খুব ভ্যারি করতো। এবং এখানে দেখো লেখা আছে রিঅ্যাক্টিভ সিলিকা, অর্থাৎ তুমি যেই সোর্স থেকে ভলকানিক অ্যাশ নিচ্ছ সেই সোর্সের ভলকানিক অ্যাশের উপরে ভলকানিক অ্যাশের প্রপার্টি ডিপেন্ড করতো এবং এই প্রপার্টিটা খুবই ভ্যারি করতো। সো যার কারণে প্রাচীন যে রোমানরা তারা আসলে যে কত অনুপাতে মিশিয়েছিল সেটা সম্পর্কে ফিক্স কোনো ধারণা পাওয়া যায় না, এক একজন এক একটা অনুপাতে মিশাইছে। মনে করো যে তুমি একটা সোর্স থেকে ভলকানিক অ্যাশ পেয়েছো, তুমি একটা অনুপাতে এখানে মিশিয়েছিলা, তো আরেকজন আরেকটা সোর্স থেকে ভলকানিক অ্যাশ আনলো, তোমার অনুপাতে সে মিশিয়ে প্রপার রেজাল্ট সে নাও পেতে পারে। সো এটার কারণ হচ্ছে তোমার ভলকানিক অ্যাশের প্রপার্টির ভ্যারিয়েশন, অর্থাৎ তুমি যে সোর্স থেকে আনছো আরেকজন অন্য সোর্স থেকে আনছে, তো তার ভলকানিক অ্যাশের প্রপার্টি সম্পূর্ণ ডিফারেন্ট। তো সে যদি তোমার অনুপাতে মিশায় তাহলে সে মানে ভালো রেজাল্ট নাও পেতে পারে, যার কারণে এই জিনিসগুলো একটু ভ্যারিয়েবল, এই জিনিসগুলোকে ফিক্স করা যায় নাই। তো এখানে তোমার এই যে শক্ত জিনিসটা তৈরি হলো, এই কনসেপ্ট ব্যবহার করে তুমি যদি কনক্রিট বানাও তাহলে তোমার আগের যে সমস্যা ছিল সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। অর্থাৎ সেটা ওয়েট কন্ডিশনে, অর্থাৎ এই যে সিমেন্টটা তুমি এই রিঅ্যাকশনগুলোর মাধ্যমে যেটা তৈরি করলাম, এই সিমেন্টটা দিয়ে তুমি যদি কনক্রিট বানাও, তুমি যাই বানাও না কেন স্ট্রাকচার, তাহলে সেই স্ট্রাকচার মানে তোমার যদি পানি আসে তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, এবং আগেরটা যেরকম পানিতে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল এটার ক্ষেত্রে হবে না। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? স্যার 11:20 আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদেরকে 11:20 পরে ক্লাস আছে? না স্যার। আচ্ছা, হয়তো আমার 5 মিনিট এক্সট্রা লাগতে পারে, আমি আজকেই শেষ করতে যাচ্ছি, কারণ এটা তোমাদের যদি নেক্সট ক্লাসে টেনে নিয়ে যাই তাহলে তোমাদের সমস্যা হবে, তবে এর মধ্যেও শেষ হয়ে যেতে পারে, আমরা একটু দেখি। জি স্যার। আচ্ছা, তো এই কনসেপ্ট ব্যবহার করলে আমাদের আগের সমস্যাটা দূর হয়ে যাচ্ছে। তো দেখো যে দিস ফর্মড দ্য সিমেন্টিং ম্যাটেরিয়াল অফ রোমান মর্টার্স অ্যান্ড কনক্রিট। তো এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে তুমি এটার মধ্যেই তুমি ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট মিশিয়ে কিন্তু এই মর্টার বা কনক্রিট বানাতে পারবা। সো এই কনসেপ্ট ব্যবহার করে কিন্তু অনেক স্ট্রাকচার এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, যেমন 2000 বছর আগের যে স্ট্রাকচারগুলো প্রাচীন রোমে ছিল বা ওয়েস্টার্ন ইউরোপে ছিল, সেই দেশগুলোতে কিন্তু এই রোমান সিমেন্ট ব্যবহার করেই অনেক স্ট্রাকচার তৈরি করা আছে, এবং ওদের স্ট্রাকচার কিন্তু এখনো পর্যন্ত অনেক ভালোভাবে টিকে আছে, এবং বলা হয়ে থাকে যে ওদের স্ট্রাকচারগুলা মডার্ন স্ট্রাকচার থেকেও শক্তিশালী। ওদের স্ট্রাকচারগুলা মডার্ন সিমেন্ট দিয়ে তুমি যে স্ট্রাকচার তৈরি করবা সেটার থেকেও শক্তিশালী। তাহলে এখন আমার প্রশ্ন হলো, এই সিমেন্ট যদি এতই ভালো হয়, অর্থাৎ তোমাদেরকে আমি একটু বলি, রোমান সিমেন্ট আগের সমস্যাটাকে সমাধান করতেছে, অর্থাৎ এটা পানিতে স্টেবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হাইড্রোলিক একটা সিমেন্ট, যেটা একটা পজিটিভ সাইড। আরেকটা পজিটিভ সাইড যেটা বললাম যে এটা ডিউরেবিলিটি, এই সিমেন্টের কনসেপ্ট ব্যবহার করে তুমি যদি মর্টার বা কনক্রিট বানাও, সেই সিমেন্ট মডার্ন সিমেন্টের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। তাহলে যদি এই দুইটা জিনিসকে সে অ্যাচিভ করতে পারে এই সিমেন্টটা, তাহলে এই সিমেন্টের অসুবিধাটা কোথায়?
মানে মডার্ন, এটা এই সিমেন্টের পরে আসে হচ্ছে তোমার মডার্ন সিমেন্ট। তাহলে মডার্ন সিমেন্টের দরকার কি ছিল? এটাই যদি তোমার মডার্ন সিমেন্টের থেকে ভালো হয়, তাহলে মডার্ন সিমেন্টের কেন দরকার ছিল? এইটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতেছে, আমরা অ্যান্সার করার চেষ্টা করি। স্যার ভলকানিক অ্যাশটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, ভলকানিক অ্যাশটা অ্যাভেলেবেল না, এটা একটা পয়েন্ট। ঠিক আছে তোমার কথা। আর কোনো কারণ মাথায় আসতেছে? স্যার অনেক বেশি এক্সপেন্সিভ। স্যার ওই যে রিঅ্যাক্টিভ সিলিকা যেটা ছিল স্যার, ওটা কত পরিমাণে কিভাবে মিশবে এটা তো স্যার এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এটাও ঠিক আছে যে তোমরা বলতেছো যে ভলকানিক অ্যাশটা অ্যাভেলেবেল থাকবে না। আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ, যেহেতু সে খুব রিঅ্যাক্টিভ, মানে ভ্যারিয়েশন হচ্ছে, স্ট্যান্ডার্ড কোনো ফরম্যাটে আমরা পৌঁছাতে পারতেছি না, এটাও ঠিক আছে। কিন্তু ধরো আমার কাছে সবই আছে, ভলকানিক অ্যাশও আছে, মনে করো আমি একটা অনুপাতে মিশালাম, সেটা মনে করো সেটা দিয়ে আমি একটা ভালো রেজাল্ট পেলাম, তারপরও কেন এটা ভালো না? এটা এটা কি মাথায় আসতেছে? আচ্ছা দেখো, আমি আগাই, তাও তোমরা যেটা বলছো তোমাদেরটা কিছুটা ঠিক আছে। এই সিমেন্টের একটা মূল অসুবিধা হচ্ছে, এত কিছুর পরও এটার একটা মেইন অসুবিধা হচ্ছে, এই সিমেন্ট দিয়ে তুমি যদি স্ট্রাকচার বানাতে চাও, অর্থাৎ এই সিমেন্টকে যখন তুমি কাস্টিং করবা, এটার শক্ত হইতে অনেক অনেক দিন সময় লাগে। অর্থাৎ এইটা স্ট্রেংথ নিতে পারবে যতদিন পর থেকে, মনে করো যে সেটা মডার্ন সিমেন্টে তুমি যখন পানি দিবা তখনই রিয়াকশন শুরু হয়ে যাবে, তখনই তোমার সিমেন্ট ওয়ার্ক করা শুরু করবে। তুমি মোটামুটি ছাদের উপর দিয়ে কিন্তু কাস্ট করার কয়দিনের মধ্যেই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু তুমি মানুষজন হাঁটতে পারে। মডার্ন সিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে আমি তাড়াতাড়ি স্ট্রাকচার করার পরে তাড়াতাড়ি ওটার উপর দিয়ে হাঁটা যাবে, অর্থাৎ সে লোড নিতে পারবে। এই সিমেন্টের একটা বড় অসুবিধা হচ্ছে, যদিও সে অনেক ডিউরেবল, তবে তার এই ডিউরেবিলিটিটা অর্জন করে সময়ের সাথে সাথে, এবং এই সময়টা হচ্ছে অনেক বেশি। অর্থাৎ এই সিমেন্টের একটা বড় অসুবিধা হচ্ছে স্ট্রেংথ গেইনিং রেট, এটা মডার্ন সিমেন্টের তুলনায় অনেক অনেক স্লো। তার মানে আমাদের আগের সমস্যাটার মধ্যে দুইটা সমস্যা ছিল নন হাইড্রোলিক সিমেন্টে, একটা ছিল পানিতে স্টেবল না, আর একটা ছিল নন হাইড্রোলিক সিমেন্টের অনেক বেশি সময় লাগে স্ট্রেংথ গেইন করতে, অর্থাৎ স্ট্রেংথ গেইনিং রেট স্লো। এই দুইটা সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা, সেটা সমাধান করলো রোমানরা, অর্থাৎ তোমার স্ট্রাকচার পানিতে স্টেবল হবে এবং স্ট্রাকচারের ডিউরেবিলিটি অনেক অনেক বেটার হবে। কিন্তু দুই নাম্বার যে সমস্যাটা ছিল, যে তোমার স্ট্রেংথ গেইনিং রেট, এইটাকে সে মানে ঠিক করতে পারে নাই। এটা ছিল এটার মেইন অসুবিধা। আর কিছু অসুবিধা তোমরা বললা, এই রিঅ্যাক্টিভ সিলিকার কথা বা ভলকানিক গ্যাস তো সকল জায়গায় অ্যাভেলেবেল না, সেটা একটা কারণ। তো এখন আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখি। তো এই ভলকানিক গ্যাসটা তারা ব্যবহার করেছিল হচ্ছে পজুলির ইটালি শহর থেকে। এটার অ্যাডভান্টেজেস, মূল অ্যাডভান্টেজেস হচ্ছে এটি সুইটেবল ইন ওয়েট কন্ডিশন, অর্থাৎ ওয়েট কন্ডিশনে এটা খুব মানে কোনো অসুবিধা হয় না। রোমান কনক্রিট ইজ মোর ডিউরেবল দেন মডার্ন কংক্রিট, যেটা বললাম, বাট ইট অ্যাকচুয়ালি গেটস স্ট্রঙ্গার ওভার টাইম। এটা আস্তে আস্তে তোমার স্ট্রেংথ নিতে থাকে এবং এই টাইমটা অনেক বেশি অনেক বেশি। তুমি মনে করো যে 90 দিন 100 দিন হয়ে যাবে, তোমার ইনিশিয়ালি স্ট্রেংথ গেইন করতে পারবে না। সো এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না, কারণ আমাদের যে স্ট্রাকচার আমরা চাবো যে খুব দ্রুতই যেন সেটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, মানে এটা তোমার যখন ইনিশিয়ালি শক্ত হয়ে যায়, তারপর যখন ফাইনালি যখন সে শক্ত হয়, তখন সেটা এতটাই ডিউরেবল হয়, যেটা আবার মডার্ন স্ট্রাকচার থেকে অনেক বেশি। তোমাদেরকে এখন মনে প্রশ্ন আসতে পারে যে এটার ডিউরেবিলিটি তো বেশি, তাহলে মডার্ন স্ট্রাকচার কি ডিউরেবল না? হ্যাঁ, মডার্ন স্ট্রাকচার ডিউরেবল, তবে যতটুকু লাগবে ততটুকু ডিউরেবল। যেমন তোমাদের পরীক্ষায় 80 পেলে হচ্ছে এ প্লাস, কেউ 80 পেলো আর মনে করো কেউ 100 পেলো, কোনো ভ্যারিয়েশন আছে? কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। সো রোমান কনক্রিট হচ্ছে 100-তে 100 পাওয়া লাগবে তার, তো 100-তে 100 পাওয়ার জন্য তার অনেক কষ্ট করতে হবে। আর মডার্ন সিমেন্ট হচ্ছে ভাই 100-তে 100 পাওয়ার দরকার নাই, আমি 80 পাইলেই হবে। ওইটাই হচ্ছে তোমার মডার্ন সিমেন্টের কনসেপ্ট। তো আমাদের 100-তে 100 পাইতে গেলে যে পরিমাণ ইফোর্ট দিতে হবে সেটা তো দরকার নাই। সো রোমান কনক্রিট কিছুটা আননেসেসারি, এটা আমি বলতে চাচ্ছি যে কিছুটা আননেসেসারি। বাট মডার্ন কনক্রিট মানে তার বেনিফিট হচ্ছে এটাই যে সে তাড়াতাড়ি শক্ত হবে এবং তোমার যতটুকু দরকার ডিউরেবিলিটির দিক থেকে ঠিক ততটুকু, অর্থাৎ তোমাকে সেফ একটা রেজাল্ট সে দিবে, এট দ্য সেম টাইম তোমার স্ট্রাকচার ডিউরেবলও হবে। সো এই হচ্ছে অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেসটা কি? তোমরা এটা বলছো যে দ্য প্রপার্টিজ অফ সিমেন্ট ইজ ভ্যারিয়েবল, অর্থাৎ এইখানে ভলকানিক অ্যাশ যেটা ব্যবহার করতে হয়
সেই ভলকানিক অ্যাশের প্রপার্টি যেহেতু সেটা রিঅ্যাক্টিভ সিলিকা, এটার প্রপার্টিটা প্রচুর ভ্যারি করে এবং এক এক জনের রেজাল্ট এক এক রকম আসবে। ধরো তুমি একটা নির্দিষ্ট মিক্সে তুমি ভলকানিক অ্যাশ এই কনসেপ্ট ব্যবহার করে একটা সিমেন্ট বানাইলা, আরেকজন মনে করো যে তোমার অনুপাতটাকে ফলো করে অন্য একটা সোর্স থেকে সে মনে করো যে নিয়ে আসলো ভলকানিক অ্যাশ, সে মিশালো। এখন তুমি মনে করো খুব বেটার একটা রেজাল্ট পাইলা, সিমেন্ট পাইলা, কিন্তু সে দেখা যাবে যে ভালো কোনো সিমেন্ট পাচ্ছে না। তো এই যে ভ্যারিয়েশনটা, আমরা সবসময় কি চাই, একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা চাই যে আমি এই এত অণু এইটা নিব, এত অণু এইটা নিব, এইভাবে মিশাবো, তাহলেই আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসতে চাই। তো সেই জিনিসটা আসলে এখানে পারা যায় না ভ্যারিয়েবিলিটির জন্য, অর্থাৎ এই সিমেন্টের প্রপার্টি হচ্ছে ভ্যারিয়েবল। তবে তুমি যদি প্রপার ওয়েতে বানাতে পারো তবে সেটা কিন্তু একদম ডিউরেবিলিটির দিক থেকে বেস্ট একটা রেজাল্ট তোমাকে দিবে। আরেকটা যেটা আমি বললাম যে মূল কারণ হচ্ছে স্ট্রেংথ গেইনিং রেট ইজ স্লোয়ার দ্যান দ্য মডার্ন সিমেন্ট। ইট টেক্স সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম টু গেইন স্ট্রেংথ, অর্থাৎ তোমার 1 মাস 2 মাস 3 মাসও লাগতে পারে ইনিশিয়াল যে তোমার স্ট্রেংথ নেয়ার ব্যাপারটা সেটা হতে, আর মিনিমাম স্ট্রেংথ না নিলে তুমি তো স্ট্রাকচারের উপর দিয়ে হাঁটতে পারবা না। এটা ছিল ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এখন আমাদের, আচ্ছা আমি শেষ করে দিব, তোমরা 5টা মিনিট আমাকে সময় দাও। তার মানে আমাদের এখন এই সমস্যাটাকে সমাধান করতে হবে, যেটা সমাধান করবে হচ্ছে আমাদের মডার্ন সিমেন্ট। তার মানে এটা সমস্যাটা কি, আমাদেরকে যেভাবেই হোক ভলকানিক অ্যাশের একটা বিকল্প কিছু বের করতে হবে, কারণ ভলকানিক অ্যাশের প্রপার্টি প্রচুর ভ্যারি করতেছে এবং প্রচুর সেনসিটিভ। আচ্ছা, সেকেন্ড আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের স্ট্রেংথের দিক থেকে, যে আমি ঢালবো মিনিমাম অল্প দিনের মধ্যে যেন স্ট্রেংথটা গেইন করতে পারে। এই দুটো ডিসঅ্যাডভান্টেজকে মোকাবেলা করার জন্য আমরা মডার্ন সিমেন্ট পাই, পরবর্তীতে স্টাডি করে পাওয়া যায়। তো প্রাচীন রোম মানে রোমান যে সিমেন্ট, সেই সিমেন্টের যে স্ট্রাকচার গুলো সেইগুলো আমি একটু দেখাইছি এখানে। দেখো যে রোমের ইটালিতে একটা কলোসিয়াম নামে একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে তোমার একটা গ্যালারির মতো, এখানে মানে দর্শকরা বসে, মুক্ত ময়দান টাইপের। তো এই স্ট্রাকচারটা কিন্তু তোমার রোমান সিমেন্টের দিয়ে বানানো, অর্থাৎ ভলকানিক অ্যাশ বা আগে যে রিঅ্যাকশন গুলো দেখালাম ওই কনসেপ্ট ব্যবহার করে বানানো, এবং আজও অবধি এই স্ট্রাকচার গুলো মানে দেখলে বোঝাই যায় না যে এটা 2-3 হাজার বছর আগের স্ট্রাকচার, অনেক শক্তিশালী। তারপরে এটা একটা টেম্পল, তো এটা হচ্ছে রোমের, এটার তোমার রোমান সিমেন্ট দিয়ে বানানো। অর্থাৎ প্রাচীন রোমের অনেক স্ট্রাকচার, ওয়েস্ট ইউরোপের অনেক স্ট্রাকচার কিন্তু এই তোমার ভলকানিক অ্যাশ ব্যবহার করে, তারা রোমান সিমেন্ট ব্যবহার করে এই স্ট্রাকচার গুলো করেছিল। এটা রোমান অ্যাকুইডাক্ট, এটাও এখনো পর্যন্ত প্রত্যেকটা স্ট্রাকচার এখনো পর্যন্ত এমন ভাবে টিকে আছে যে মানে তোমার দেখলে মনে হবে না যে এটা মানে কয়েক হাজার বছর আগের স্ট্রাকচার। সো রোমান সিমেন্টের দিয়ে অ্যানসিয়েন্ট যেই স্ট্রাকচার গুলো আছে সেগুলো কিন্তু সেগুলোর প্রেজেন্স এখনো দেখা যায়। তো এখন মডার্ন সিমেন্ট আসলো, যেই সিমেন্টের নাম হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। তো তারা দেখো কি করলো, দ্য নেক্সট ডেভেলপমেন্ট টেকিং প্লেস অ্যাবাউট 1800 ইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। 1800 সালে ইংল্যান্ড এবং ফ্রান্সে একটা স্টাডি হলো। এর আগে তো প্রচুর স্টাডি হয়েছে, আমি তোমাদেরকে মূল 3টা ফেজ আলোচনা করতেছি। তাদের মূল টার্গেট ছিল যে কেমনে আমি ভলকানিক গ্যাসটাকে সরাইতে পারবো, কারণ এটা আমার সমস্যা করতেছে। তো তারা ভলকানিক গ্যাসকে সরিয়ে তারা নিয়ে আসলো হচ্ছে ক্লে। ক্লে মানে হচ্ছে মাটি, যেই মাটির পার্টিকেল সাইজ অনেক ক্ষুদ্র। আচ্ছা, সিন্স ক্লে ইজ নট অ্যাজ রিঅ্যাক্টিভ অ্যাজ ভলকানিক অ্যাশ, মোর হিট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তারা ভলকানিক অ্যাশের জায়গায় ক্লে নিয়ে আসলো, এবং ক্লের ভিতরেও কিন্তু মেইন উপাদান হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনা। তো সিলিকাটা এখানে মেইনলি রিঅ্যাক্টটা করবে আর কি। তো দেখা যাচ্ছে এই ক্লেটা এটা আসলে এতটা রিঅ্যাক্টিভ না যেটা ভলকানিক অ্যাশের মতো, কিন্তু এই রিঅ্যাকশনে তোমার অনেক বেশি হিট লাগতেছিল। অনেক বেশি হিট দিয়ে তুমি যদি এই রিঅ্যাকশনটা সম্পন্ন করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে C2S। আধুনিক যে সিমেন্ট সেটার মধ্যে C2S এর পরিমাণ কিন্তু থাকে প্রায় 10 থেকে 15%। তো এইভাবে করে তারা একটা সমস্যা, এই কনসেপ্ট ব্যবহার করে তারা যে সিমেন্টটা বানালো, সেই সিমেন্টের সুবিধা হলো যে এখানে তোমার কোনো ভলকানিক অ্যাশ লাগতেছে না। অর্থাৎ তুমি এখানে ক্লে যদি ব্যবহার করো তাহলে তোমার জিনিসের ভ্যারিয়েবিলিটিটাকে তুমি রোধ করতে পারতেছো। এখন তুমি বলতে পারো যে বাংলাদেশের ক্লে আর ইন্ডিয়ার ক্লে বা ইংল্যান্ডের ক্লে সেগুলো তো ভ্যারি করতে পারে। হ্যাঁ, ভ্যারি করতে পারে, তবে ক্লে থেকে তুমি যে সিলিকাটা পাবা সেটা আসলে ভলকানিক অ্যাশের মতো এতটা রিঅ্যাক্টিভ না এবং এতটা ভ্যারিয়েবিলিটি শো করে না। অর্থাৎ ক্লে কিছুটা শান্ত প্রকৃতির, মানে সেটা আসলে তোমার খুব একটা ভ্যারিয়েশন, যদিও হ্যাঁ মাটি আলাদা হতে পারে,
মাটির প্রপার্টি ডিফারেন্ট হতে পারে, বাট সেটা আসলে অতটা ম্যাটার করে না। আলটিমেটলি তুমি রেজাল্টটা কাছাকাছি পাবা। সো এই কনসেপ্ট ব্যবহার করে 1800 সালে একটা চেঞ্জ আসলো যে ভলকানিক গ্যাসটাকে সরিয়ে আমরা ক্লে আনলাম। কিন্তু এইটার ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিল। এটার ক্ষেত্রে ভলকানিক গ্যাসের সমস্যাটা সমাধান করা গেলেও এটার মূল একটা অসুবিধা হচ্ছে এটার স্ট্রেংথ গেইনিং রেট এখনো পর্যন্ত স্লো, অর্থাৎ আগেরটার সেকেন্ড যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয় নাই। তো এখন তোমার স্ট্রেংথ গেইনিং রেটটাকে বাড়াইতে হবে। তো এই জিনিসটার নাম হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, এটার মিনারেল নাম হচ্ছে বিলাইট। মডার্ন সিমেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে, যেটা আমরা কম্পোজিশন অফ সিমেন্ট ওই ক্লাসে পড়বো। তো দেখো এটাকে আমরা সিমেন্ট কেমিস্ট্রির ভাষায় লিখেছি, ক্যালসিয়াম অক্সাইডকে সি দিয়ে প্রকাশ করছি, আর এই ক্যাপিটাল প্রথম যে টুটা এটা আবার এই নিচে চলে আসে, আর এটা হচ্ছে সিলিকা। This cement can solve the problem of availability of volcanic ash, but it takes several months to gain strength. যেটার সমস্যা যে স্ট্রেংথ গেইনিং রেট স্লো। এখন আমাদের টার্গেট কি, যে ভাই ভলকানিক অ্যাশকে রিপ্লেস করে ফেলছি, খুবই ভালো কথা। আমাদের এখন সিমেন্টকে শক্ত হইতে হবে তাড়াতাড়ি, স্ট্রেংথ গেইনিং রেটটা তাড়াতাড়ি হইতে হবে। এই উদ্দেশ্যে 1824 সালে জোসেফ অ্যাসপিডিন ইংল্যান্ডের, ওনাকে বলা হয় পোর্টল্যান্ড সিমেন্টের জনক। উনি কি করলো, পোর্টল্যান্ড নামটা কিভাবে আসছে দেখো, ইন্টারেস্টিং একটা কাহিনী। সে আসলে জোসেফ অ্যাসপিডিন যেখান থেকে লাইমস্টোন কালেক্ট করেছিল সেটা হচ্ছে পোর্টল্যান্ড জায়গা থেকে, পোর্টল্যান্ড নামক একটা জায়গা থেকে, নদীর তীরবর্তী একটা জায়গা, ওই জায়গা থেকে সে পোর্টল্যান্ডের পাথর কালেক্ট করেছিল। এবং ইংল্যান্ডে বা বিশ্বব্যাপী এই পোর্টল্যান্ড পাথরের অনেক নাম ছিল, অর্থাৎ এই পাথর অনেক বেশি তোমার শক্ত, অনেক স্ট্রেংথ নিতে পারে, এইরকম একটা তাদের সুনাম ছিল। তো এই পোর্টল্যান্ড জায়গা থেকে তারা এই জোসেফ অ্যাসপিডিন 1824 সালে পোর্টল্যান্ডের যে পাথর ওইটা ব্যবহার করে সে একটা সিমেন্ট বানাইলো। তো সে ওইটার নাম দিয়ে দিল হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। তবে আনফরচুনেটলি সে ভালো কোনো রেজাল্ট পায় নাই, অর্থাৎ আমাদের আগের যেই একটু আগে যে রিয়াকশন গুলা দেখলা অনেকটা ওরকমই হয়েছে, জাস্ট সে পোর্টল্যান্ড পাথর ব্যবহার করেছে, কিন্তু তার বানানো যে সিমেন্ট সেটার স্ট্রেংথ গেইনিং রেটও স্লো। তার মানে 1824 সালে জোসেফ অ্যাসপিডিনও খুব একটা সমাধান দিতে পারলেন না, তবে স্ট্রেংথ ফাইনাল যে স্ট্রেংথ গেইন করে সেটা হচ্ছে অনেক বেশি শক্ত। এই যে এটা তার একটা ইনভেনশনের পজিটিভ দিক ছিল, তবে তার বানানো সিমেন্টও তাড়াতাড়ি শক্ত হয় নাই। সো এটাও কিন্তু সমাধান আমাকে দিল না। পরবর্তীতে 1843 সালে মতান্তরে 1840, অনেকে 1840 বলে আর কি, তো জোসেফ অ্যাসপিডিনের ছেলে উইলিয়াম অ্যাসপিডিন তিনি আসলে একটা জিনিস করে ফেললো। তিনি আগের যেই তোমার ক্যালসিয়াম অক্সাইড পেলো, সেই ক্যালসিয়াম অক্সাইডকে ক্লের সাথে মিশালো, তবে ক্যালসিয়াম অক্সাইড সে একটু বেশি মিশাইলো, অর্থাৎ 3 অণু মিশাইছে, আর 1 অণু মিশাইছে হচ্ছে সিলিকা। এই ফর্মুলাতে সে মিশিয়ে সে একটা জিনিস পেলো, সেটা হচ্ছে তোমার ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, C3S বলতেছি আমরা। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালাইট, এটার মিনারেল নাম হচ্ছে অ্যালাইট। মডার্ন সিমেন্টে তাড়াতাড়ি স্ট্রেংথ নেয়ার যে ব্যাপারটা সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে এই C3S কম্পাউন্ডটা। মডার্ন সিমেন্টে এটা প্রায় 60 থেকে 65% পর্যন্ত থাকে, অর্থাৎ মডার্ন সিমেন্টের মূল জিনিসটা সে বানায় ফেলছে। কিন্তু তার বানানো এই কনসেপ্টে যে সিমেন্টটা বানানো হলো, সেই সিমেন্টটা আগের সকল সমস্যাকে সমাধান করতে সক্ষম। এই সিমেন্টের স্ট্রেংথ গেইনিং রেট আগের থেকে মাচ বেটার। এই সিমেন্ট একই সাথে পানিতে স্টেবল। এই সিমেন্টের ভলকানিক অ্যাশের কোনো দরকার হচ্ছে না। এই সিমেন্টের একটা প্রপার ফর্মুলা তুমি পেয়ে গেছো। সুতরাং এইভাবেই জোসেফ অ্যাসপিডিনের ছেলে উইলিয়াম অ্যাসপিডিন ফাইনালি একটা ইমপ্রুভমেন্ট করলো, যেটাই মডার্ন সিমেন্ট বা পোর্টল্যান্ড সিমেন্ট হিসেবে পরিচিত। তো ঠিক আছে, তোমরা কি বুঝছো ইতিহাসটা? জি স্যার। জি স্যার। তারপরে স্যার তো মানে যেটা আছে যে মানে জনক তো তাহলে উইলিয়ামসনের হওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করছো যে উইলিয়াম কেন হলো না। তো দেখো, যেহেতু সে জোসেফ অ্যাসপিডিনের ছেলে, সেহেতু সে আর নিজেকে ওইভাবে দাবি করে না। আরেকটা জিনিস হচ্ছে, জোসেফ অ্যাসপিডিনকেই পোর্টল্যান্ড সিমেন্টের জনকের বলা হয় এই কারণে, কারণ নামটা কিন্তু সেই দিছে, এবং পোর্টল্যান্ড জায়গা থেকে পাথর ব্যবহার করে সে এই সিমেন্টটা বানিয়েছিল, এবং তার যে সিমেন্টটা সেটা কিন্তু সারা ফেলে দিছিল ইংল্যান্ডে, কারণ তার সিমেন্টের স্ট্রেংথ অনেক বেশি ছিল আগেরটার তুলনায়। ওই হিসেবে তখন থেকেই তার নাম হয়ে গেছে অনেক, কিন্তু ফাইনাল যে টাচটা অর্থাৎ যে ইমপ্রুভমেন্টটা সেটা কিন্তু উইলিয়াম অ্যাসপিডিনই দিছে।
মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো আহসানুল্লাহ ভার্সিটি যে প্রতিষ্ঠা করছে তাকেই বলা হচ্ছে প্রতিষ্ঠাতা, কিন্তু এটার ইমপ্রুভমেন্ট করতেছে পরবর্তী যে জেনারেশন তারা, কিন্তু আসলে জনক হয়ে আছে আগের জনই। কিন্তু আসল ইমপ্রুভমেন্ট তুমি পরে যতই করো না কেন জনক হইতে পারেনি। আর যেহেতু সে তার ছেলে ছিল, সো সে আর নিজেকে ওইভাবে দাবিও করে নাই। তো তোমরা জোসেফ অ্যাসপিডিনকে আসলে বলা হয় পোর্টল্যান্ড সিমেন্টের জনক, এবং পোর্টল্যান্ড নামটা কিভাবে আসছে আশা করি তোমরা বুঝছো। তো ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে, আজকে সময় শেষ, অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। তো নেক্সট ক্লাসে আমি এটা আবার তোমাদেরকে একবার ওভারভিউ করে নেক্সট টপিকে যাব। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করো আর কি। তাহলে তোমাদের সাথে আমার ঠিক ক্লাস আছে। কিন্তু কালকেই 9:40 থেকে 10:30। আমরা কালকে ম্যানুফ্যাকচারিংটা পড়বো আর এইটা একটা আবার ওভারভিউ করব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার।